স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আজ 2রা জুলাই 2025 আর আপনি দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজকের এই শোতে আপনাদের সামনে আমরা তুলে ধরব বিশ্বের সবচেয়ে বড় বড় পত্রিকা এবং সংবাদ পোর্টাল থেকে বাছাই করা আজকের সময়ে সবচেয়ে আলোচিত কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের শোতে আপনি দেখবেন রাশিয়ার লুহানস্ক অঞ্চলে পুরোপুরি দখল কায়েম করেছে। ইউক্রেন ও ন্যাটোর জন্য এটা একটা বড় ধাক্কা। এদিকে গাজায় ইসরায়েলি হামলা আরও বেড়েছে। মাত্র দুদিনে 126 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওদিকে হোয়াইট হাউস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ থামাতে চান, তবে একই সঙ্গে ইসরায়েলকে ভারী অস্ত্র পাঠানোর ঘোষণাও দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে আমেরিকা আবার হামলা না করার নিশ্চয়তা দিলে তবেই আলোচনা শুরু হবে। ওদিকে একজন ইরানি জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন জায়নি শাসন আর নেতানিয়াহুর পরিণতি খুব কাছেই। যদি আর একবার ভুল করে তাহলে সেটাই হবে শেষ ভুল। এদিকে G7 দেশগুলোর অনুরোধ ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার আলোচনা শুরু করুক। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সিরিয়ার ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা। বলছেন এর জন্য সিরিয়াকে বড় মূল্য দিতে হবে। এদিকে ইরাকের বিমানবন্দরে রকেট হামলা হয়েছে, 2 জন সেনা কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে এলন মাস্ক দিয়েছেন হুমকি, যদি ট্রাম্পের বিল পাশ হয় তাহলে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন। ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। চলুন শুরু করি আজকের এই শো। শিরোনামের চেয়ে অনেক বেশি থাকবে আজকের খবর, যেমনটা সবসময়ই থেকে থাকে। দর্শক, রাশিয়া লুহানস্ক অঞ্চলে পুরোপুরি দখল নিয়েছে। ইউক্রেনের এই অংশ এখন পুরোপুরি পুতিনের নিয়ন্ত্রণে। যদি এই দাবি সত্য হয় তাহলে রাশিয়া একটি বিশাল সাফল্য অর্জন করেছে। রুশ কর্তৃপক্ষের দাবি তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত লুহানস্ক অঞ্চল পুরোপুরি দখল করে নিয়েছে। এই সেই অঞ্চল যেটাকে পুতিন আগেই রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছিলেন। লুহানস্কের মোট এলাকা প্রায় 26,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটা একটা বড় এলাকা। 2024 সালে ক্রিমিয়া দখলের পর এবার এই প্রথম কোনো অঞ্চলে পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণ চলে গেল। যদি এই দাবিগুলো সত্য হয় তাহলে বলা যায় 3 বছর ধরে চলা যুদ্ধের পর রাশিয়া লুহানস্ক দখল করলো। এটা শুধু ইউক্রেনের জন্য নয়, বরং প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহায়তা করা ন্যাটো জোটের জন্যও একটা বড় ধাক্কা। এখন বড় প্রশ্ন হলো এরপর রাশিয়ার টার্গেট কি হবে, কোন অঞ্চল? দর্শক, এবার খবর গাজা থেকে। গাজার উপর ইসরায়েলের বড় ধরনের হামলা চলছেই। গত দুদিনে 126 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তথ্য আজ সকালে বার হয়েছে। নিহতদের মধ্যে এমনও মানুষ ছিলেন যারা রেশনের লাইনে দাঁড়িয়েছিলেন। আর সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় একটি ইন্টারনেট ক্যাফেতে, যেখানে একটি বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। হ্যাঁ, গাজার মানুষ এখনও যতটুকু পারা যায় ছোট পরিসরে আনন্দ উদযাপন করে। তো সেই ক্যাফেতে প্রায় 40 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 13 জন ছিলেন যারা সাহায্যের আশায় দাঁড়িয়েছিলেন, মানে যাদের জন্য তথাকথিত মানবিক সহায়তা আনা হচ্ছিল। সেই মানুষগুলোকেই মেরে ফেলা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে 2টি বড় খবর রয়েছে, দুটোই গাজা নিয়ে। শুনলে আপনার হাসিও পেতে পারে। হোয়াইট হাউস এখন দাবি করছে যে ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে চান। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ট্রাম্প চান যুদ্ধ থেমে যাক এবং মানুষের জীবন বাঁচুক। অর্থাৎ ট্রাম্পের মনে গাজার জন্য কষ্ট জমেছে। যে ট্রাম্প ইরান, ভারত, পাকিস্তান এদের মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে চেয়েছিলেন, থামিয়েও দিয়েছেন, তিনি গাজার যুদ্ধ আর থামাতে পারছেন না। ক্যারোলিন লেভিট জানিয়েছেন এই যুদ্ধের ছবি হৃদয় বিদারক। ট্রাম্প চান এই যুদ্ধ এবার শেষ হোক। মানে 56,000 মানুষের মৃত্যুর পর এখন এসে ট্রাম্পের মন ভেঙেছে। এমনকি তিনি যুদ্ধ থামানোর কথা বলছেন, হোয়াইট হাউসও তাই বলছে। তবে অন্যদিকে মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েলকে $510 মিলিয়ন অস্ত্র দেয়া হবে। মানে যদি বেগুন গাছে মূলা ফল ধরে
তাহলে বুঝে নিতে হবে সেই গাছের নাম ট্রাম্প। অর্থাৎ এই লোকের ব্যাপারে যা ভাবা যায় সব উল্টো ঘটে, বলে এক কথা করে আর এক কথা, কখনো কখনো একসঙ্গে দুটো বিপরীত কথাও বলে। দর্শক, এখন খবর হচ্ছে আমেরিকা ইসরায়েলকে $510 মিলিয়ন অস্ত্র বিক্রি করার চুক্তি অনুমোদন করেছে। আর এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ব্যাপারে সমঝোতা করতে চাইছেন। হোয়াইট হাউস বলছে, আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মানে একদিকে যুদ্ধ থামানোর চেষ্টা আর অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র পাঠানোর প্রস্তুতি। তাই প্রশ্ন হলো, এই অস্ত্র চলবে কাদের উপরে? আসল উদ্দেশ্যটাই বাকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসছেন সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে। ইতিমধ্যেই ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে পৌঁছে গেছেন এবং গাজার যুদ্ধবিরতি, ইরান আরও গুরুত্বপূর্ণ কিছু ইস্যু নিয়ে আলোচনা করছেন। তবে একটা বিষয় নিশ্চিত, যুদ্ধ সারা জীবন চলে না, কোনো একদিন গাজায় যুদ্ধবিরতি হবেই। ট্রাম্প নিজেও বলেছেন, আমার আশা এই সপ্তাহের মধ্যেই কিছু হবে। তাই নেতানিয়াহুকেও ডেকে পাঠানো হয়েছে ওয়াশিংটনে। তবে যুদ্ধ কি থামবে? যদি থামে তাহলে তার মূল্য কি হবে? মিশরেও আলোচনা চলছে। হামাসের একটি প্রতিনিধি দল সেখানে এক সপ্তাহ ধরে অবস্থান করছেন। সমাধান কি হতে চলেছে এখনো কিছুই পরিষ্কার নয়। দর্শক, এবার আসুন আরও একটি বড় কিন্তু দুঃখজনক খবরে। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা এখন ডায়ালিসিস সেবা বন্ধ করে দিয়েছে। আপনি তো জানেন ডায়ালিসিস কারা নেয়। আল শিফা মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস থামিয়ে দিতে হয়েছে। আইসিইউতে এখন শুধু কয়েক ঘন্টার মাল রসদ রয়েছে জ্বালানি, তারপর সব কিছু বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কারণ বিদ্যুৎ নেই। গাজায় বিদ্যুৎ আসে জেনারেটর থেকে, আর জেনারেটর চলে ফুয়েলে, কিন্তু ফুয়েল প্রায় শেষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির সরবরাহ না পাওয়া হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীদের জন্য মৃত্যুই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে হাসপাতালগুলোয় ফুয়েল পৌঁছতে পারছে না, যার ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে। তাই প্রশ্ন হলো, এই দৃশ্য দেখে ডোনাল্ড ট্রাম্পের মন কি গলে না? চোখ দিয়ে অশ্রু বার হয় না? দর্শক, এবার কথা বলি ওয়েস্ট ব্যাংক নিয়ে। ওখানে যেন একেবারে অন্যরকম একটা সিনেমা চলছে। আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সেনা নিজেরাই এখন বিপদে পড়েছে। তাদেরই দেশের লোক সেটলারদের হাতে মার খাচ্ছে। ওয়েস্ট ব্যাংকে কট্টরপন্থী ইহুদিরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তাদের নার্জি বলেও ডাকা হচ্ছে, হিটলারের বংশধর বলা হচ্ছে। সাধারণভাবে যাদের সেটলার বলা হয় সেই ইসরায়েলি বাসিন্দারাই যেন এখন বেপরোয়া হয়ে উঠেছে। এতদিন যারা ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালাতে অভ্যস্ত ছিল, তারা এখন নিজেদের সেনাদেরও রেহাই দিচ্ছে না। ওয়েস্ট ব্যাংকের বেনিয়ামিন এলাকায় কট্টর ইহুদিরা আবার ইসরায়েলি সেনাদের উপরে হামলা চালিয়েছে। আইডিএফের রিজার্ভ অফিসাররা জানিয়েছেন, তাদের খুনের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। সুতরাং ভাবুন, যাদের নিরাপত্তা দিতে এই সেনারা দিনরাত কাজ করছে, জমি দখল করছে, তারাই এখন সেনাদের মারার হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে নার্জি বলে। সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে। অনেক মিলিটারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কট্টরপন্থীরা ওয়েস্ট ব্যাংকের একটি নিরাপত্তা চৌকিতে আগুন লাগানোরও চেষ্টা করেছে। দর্শক, এই সব হামলা দেখাচ্ছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কট্টর ইহুদিদের ক্ষোভ কিভাবে দিনে দিনে বাড়ছে। ভাবুন, যদি তারা নিজের সেনার প্রতি এতটা রাগ পুষে রাখতে পারে, তাহলে ফিলিস্তিনিদের প্রতি তাদের মনের অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা, এবার কথা বলি ইরান নিয়ে। দর্শক, ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা নিশ্চয়তা না দেয় যে ভবিষ্যতে তারা আর কখনো ইরানে হামলা করবে না, তাহলে তারা কোনো ধরনের আলোচনা শুরু করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি স্পষ্ট বলেছেন, তেহরান তখনই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করবে যখন আমেরিকা এই নিশ্চয়তা দেবে যে ভবিষ্যতে তারা আর কোনো সামরিক হামলা চালাবে না। তিনি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
এত সহজে আলোচনা শুরু হবে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা নিশ্চিত হতে চাই, আমরা গ্যারেন্টি চাই যে আলোচনা চলাকালীন আমেরিকা আবার কোনো সামরিক পদক্ষেপ নেবে না। আরাকাচি এটাও মেনে নিয়েছেন যে এখনই কোনো চটজলদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, সিদ্ধান্ত নিতে ইরানকে আরও সময় লাগবে। তবে এটা পরিষ্কার যে এবার ইরান গ্যারেন্টি ছাড়া আলোচনার টেবিলে ফিরবে না। চলুন আরও একটু এগিয়ে যাই। দর্শক, ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারির পালা এখনও চলছে। ইরানের এক জেনারেল জানিয়েছেন জায়নিদের মৃত্যুর সময় শুরু হয়ে গিয়েছে এবং নেতানিয়াহুর পতন খুব কাছেই। ইরানের একটি সরকারি অনুষ্ঠানে দেশটির একজন সিনিয়র জেনারেল বলেন, ইসরায়েল ও তার নেতা নেতানিয়াহুর শেষ এখন খুব কাছেই। তিনি আমেরিকা ও ইসরায়েলকে শয়তানের জুটি বলে উল্লেখ করে জানাচ্ছেন, ইরানের উপর সাম্প্রতিক হামলা তাদের জন্য ব্যর্থতা প্রমাণ করেছে, আর এর ফলে ইসরায়েলি শাসনের পতনের গতি আরও বেড়ে গেছে। তার ভাষায়, তারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি আবার কোনো ভুল করে তাহলে তাদের প্রতিটি সামরিক ঘাঁটি এবং প্রতিটি ফৌজি আরও বড় ধ্বংসের শিকার হবে। মানে তেহরান এখন খোলাখুলি বলছে, পরবর্তী ভুলই শেষ ভুল হবে। দর্শক, এদিকে G7 দেশের বার্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার আলোচনা শুরু হোক। G7 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একযোগে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধবিরতি হয় তাহলে সেটাকে আমরা স্বাগত জানাই, আর এখন সময় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার, যাতে এই সমস্যার একটা স্থায়ী সমাধান বের হয়। তারা বলছেন, আমরা এমন একটা চুক্তি চাই যা নির্ভরযোগ্য হবে, যাচাই করা যাবে এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। G7-এর এই আহ্বান হয়তো আগামী দিনে আলোচনার গতি বাড়াতে পারে, আবার পরিস্থিতি আরও কঠোরও করে তুলতে পারে। দর্শক, এবার আসি সিরিয়ার বিষয়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত খবর আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম, এখন সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অফিসিয়ালি ঘোষণা করেছেন, সিরিয়ার উপর বহু বছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হচ্ছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার 518 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সিরিয়ার সরকারি দপ্তর, উন্নয়নমূলক কাজ এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংস্থাগুলো এখন একটু স্বস্তি পাবে। এই নিষেধাজ্ঞাগুলো মূলত বাশার আল আসাদের শাসন আমলের আগেই আরোপিত ছিল এবং সিরিয়ার গৃহযুদ্ধের সময় আরও কঠোর করা হয়েছিল। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, এখন আমাদের দেশের পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারের পথ খুলে যাবে এবং বিশ্বের সঙ্গে আবারও সিরিয়ার সম্পর্ক গড়ে উঠবে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ, তবে মনে হচ্ছে আহমদ আল আসারকে এর জন্য বড় কোনো মূল্য দিতে হতে পারে। ভবিষ্যতে সিরিয়া কোথাও যেন আমেরিকার সিদ্ধান্তের দাস না হয়ে পড়ে। দর্শক, আপনি জানেন কি, এখন সিরিয়া গোলান হাইটস ফেরত চাচ্ছে না, বরং সিরিয়া এখন ইসরায়েলের সঙ্গে নতুন একটি চুক্তি চাইছে। এটি সিরিয়া সম্পর্কিত একটি নতুন খবর। লেবাননের নিউজ চ্যানেল LBCI এর সূত্রে তারা বলছে, সিরিয়া এখনকার আলোচনায় 1967 সালে দখল হওয়া গোলান হাইটস আর ফেরত চাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী সিরিয়ার নতুন সরকার, যেটার নেতৃত্বে রয়েছেন আহমদ আল শারা, তারা চায় ইসরায়েল যেন তাদের সরকারকে স্বীকৃতি দেয়। একই সঙ্গে ইসরায়েলও চায় যে বিশ্ব তাকে স্বীকৃতি দিক। দর্শক, মনে রাখবেন, ইসরায়েল 1967 সালে গোলান হাইটস দখল করে নিয়েছিল, যেটাকে আজ পর্যন্ত পুরো আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলেই মনে করে, শুধু আমেরিকা ছাড়া। ইসরায়েলের এই দখলকে যদি কেউ বৈধ মনে করে তাহলে সেটা শুধুই আমেরিকা, যে কিনা সারা দুনিয়ায় আইনের কথা বলে। এবার দর্শক, খবর ইরাকের থেকে। ইরাকের কিরকুক এয়ারপোর্টে রকেট হামলা হয়েছে, এতে 2 জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। রাতে কিরকুক বিমানবন্দরে সামরিক অংশে 2টো রকেট আঘাত আনে, যাতে 2 নিরাপত্তা কর্মী আহত হন। আরেকটি রকেট কিরকুক শহরের
একটি বাড়ির উপরে পড়ে, যেখানে কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, তবে কেউ মারা যায়নি। এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি, তবে এই এলাকায় প্রায়ই প্রতিরোধ আন্দোলন ও মিলিশিয়াদের লক্ষ্যবস্তু হয়ে থাকে। দর্শক, এবার কথা আমেরিকার। এলন মাস্ক এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, যদি ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয় তাহলে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন। এলন মাস্ক, যিনি টেসলা সহ অনেক কোম্পানির মালিক, তিনি মঙ্গলবার প্রকাশ্যে এসে বলেছেন, এই বিগ বিউটিফুল বিল যদি পাশ হয়, যা আমেরিকার ঋণ $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দেবে, তাহলে ধরে নিতে হবে আমরা এখন একটাই দলের শাসনে আছি, পোর্কি পিগ পার্টি। এটা ছিল ট্রাম্পকে ব্যঙ্গ করে বলা একটি মন্তব্য। মাস্ক আরও লিখেছেন, এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক দলের, যেটা সত্যি সাধারণ মানুষের কথা ভাবে। দর্শক, আসলে বিষয়টা কি জানেন? এই বিগ বিউটিফুল বিল একটি বিতর্কিত ব্যয়ের বিল, যেটাকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি সমর্থন করেছেন। তবে মাস্কের মন্তব্য হলো, এই বিল আসলে সাধারণ মানুষের জন্য নয়, বরং ধনী আর ক্ষমতাধর লবিগুলোর স্বার্থে কাজ করে। মানে ব্যাপারটা পরিষ্কার, যদি আমেরিকার কংগ্রেস এই বিল পাশ করে তাহলে এলন মাস্ক আমেরিকার রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন। এই মুহূর্তে আমেরিকায় দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট। এর বাইরে আরও কিছু ছোট দল আছে, তবে এলন মাস্কের মতো একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি যদি নতুন দল নিয়ে ময়দানে নামেন, তাহলে বোঝাই যাচ্ছে আমেরিকার রাজনীতিতে এক প্রকার বড় একটা ঝড়ই আসবে। এদিকে মাস্ক যখন হুমকি দিলেন, তখন পাল্টা জবাব দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক সময়ের নিজের ঘনিষ্ঠ ধনকুবের এলন মাস্ক বন্ধুকে লক্ষ্য করে ফের আক্রমণ করেছেন। এই মন্তব্যের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এলন মাস্ক তো এখনো পর্যন্ত মানব ইতিহাসে সবচেয়ে বড় সরকারি ভর্তুকি পেয়েছেন, অর্থাৎ তিনি আমেরিকার সরকারের উপকারে ডুবে আছেন। মাস্ক, ট্রাম্প বলছে, যদি এই ভর্তুকিগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে সম্ভবত তাকে টেসলা বন্ধ করতে হবে এবং আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। এটা ছিল ট্রাম্পের বক্তব্য। তবে মাস্ক এই বিলটিকে রাজনৈতিক আত্মহত্যা বলে মন্তব্য করেছেন এবং বলেছেন যে ইভি অর্থাৎ ইলেকট্রিক গাড়ি এবং ক্লিন এনার্জি ভর্তুকিতে কাটছাট হলে সেটা একেবারে ধ্বংসাত্মক হবে। দেখুন দর্শক, এই দুজন মানুষ, ট্রাম্প এবং মাস্ক, উভয়ই আমেরিকার রাজনীতি ও প্রযুক্তি জগতের শক্তিধর ব্যক্তি, কিন্তু এখন যুদ্ধটা একেবারে প্রকাশ্যে এসে গেছে। ট্রাম্পের গদিতে যখন মাস্ক আঘাত করেছেন, তো ট্রাম্পের তরফ থেকে পাল্টা জবাব তো আসবেই, তাই না? এবং সেটাই হয়েছে। ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন তার ব্যবসা বন্ধ করে দেবে, মানে মাস্কের। তাই এখন দেখার বিষয় হলো কার ক্ষমতা বেশি, গদির নাকি টাকার। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করব। আপনারা দেখছিলেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আশা করি এই শোটি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সকলকে। এই শোয়ের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।